আসন্ন কাউন্সিলে গঠনতন্ত্রের পরিবর্তন, কেন্দ্রীয় কমিটির আকার বাড়ানো সহ বেশ কিছু চমক আসছে আওয়ামী লীগে। গঠনতন্ত্রের মধ্যে আমাদের কিছু পরিবর্তন আসবে, যেমন আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলো ইতিপূর্বে নির্দলীয় হতো বিধায় এটা গঠনতন্ত্র ছিল। কেন্দ্রীয় কমিটির বর্তমান 73 সদস্য বিশিষ্ট, সেটা হয়তো কিছুটা বৃদ্ধি পাবে। আওয়ামী লীগ তো সবটাই গণতান্ত্রিক পদ্ধতিতে করে। কাউন্সিলের প্রতিনিধিরা বিভিন্ন জেলা পর্যায় থেকে প্রতিনিধি হয়ে আসবে। কাউন্সিলের পর রাজপথের আন্দোলনে না থাকলেও সময় মতো ঠিকই জেগে উঠবে বিএনপি, প্রত্যয় শীর্ষ নেতাদের। অতীতে এ ধরনের দমন পীড়ন নির্যাতন বাংলাদেশে মানুষ কখনো দেখেনি। জনগণ কখনো কোন সরকারের কাছে পরাজিত হয় নাই, অতীতেও হয় না, ভবিষ্যতে হবে না। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি সঞ্জয়না চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলনে শেখ হাসিনা। উদ্বাস্তুদের মানবিক জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান। সাংগঠনিক গোপনীয়তা রক্ষায় কয়েক মাস পরপরই নেতৃত্ব পরিবর্তন করছে নব্য জেএমবি। 5 শীর্ষ নেতাকে ধরলে নিয়ন্ত্রণে আসবে দলটি, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা মারা গেলেন ঢাকা মেডিকেলে। মোটরসাইকেল কিনে না দেয়াকে কেন্দ্র করে ফরিদপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নামি দামি রোগ নির্ণয় কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ কেমিক্যালে তৈরি হচ্ছে ভুয়া মেডিকেল রিপোর্ট। পুরান ঢাকার মেডিনোভা, পপুলার ও মডার্ন ডায়াগনস্টিককে 18 লাখ টাকা জরিমানা। এবং ভিসা প্রক্রিয়া নয়াদিল্লিতে স্থানান্তরের পর ব্রিটিশ হাই কমিশনের সিলেট কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত। আবারও কার্যক্রম চালুর দাবি প্রবাসীদের। আসন্ন জাতীয় কাউন্সিলে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিবর্তন, কেন্দ্রীয় কমিটির আকার বৃদ্ধি আর নতুন পদ সৃষ্টি সহ সম্ভাব্য বেশ কিছু পরিবর্তন আসছে। কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকেই বেশ চাঙ্গা হয়ে উঠেছেন দলের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ পদে কোনো পরিবর্তন আসছে কি না তা নিয়ে নেতারা মুখ না খুললেও কর্মীদের মধ্যে এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে নেতারা বলছেন সম্পূর্ণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সম্মেলন। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। 3 দফা পিছিয়ে উপমহাদেশের প্রাচীন দল আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 ও 23 অক্টোবর। 2012 সালের 29 ডিসেম্বর সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ক্ষমতাসীন দলটির। গঠনতন্ত্র অনুযায়ী 2015 সালের 29 ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। চলতি বছরের 9 জানুয়ারি দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সম্মেলনের তারিখ 28 মার্চ নির্ধারণ করে কমিটির মেয়াদ 6 মাস বাড়ানো হয়। এরপর আরও 2 বার পেছানো হয় সম্মেলনের তারিখ। সম্প্রতি দলের সভানেত্রীর সঙ্গে সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠকে পুনরায় দিন ঠিক করা হয়। নেতারা জানান, উৎসবমুখর পরিবেশে সম্মেলন বাস্তবায়নের জন্য প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। এবারের সম্মেলনে দলের গঠনতন্ত্র যুগ উপযোগী করার পাশাপাশি দলীয় কাঠামোতে বেশ কিছু পরিবর্তনও আসতে পারে বলে জানান দলটির নেতারা। গঠনতন্ত্রের মধ্যে আমাদের কিছু পরিবর্তন আসবে, যেমন আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলো ইতিপূর্বে নির্দলীয় হতো বিধায় এটা গঠনতন্ত্র ছিল। পাশাপাশি আকারে কিছুটা পরিবর্তন আসবে, সাংগঠনিক সম্পাদকের পদ বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় কমিটির বর্তমান 73 সদস্য বিশিষ্ট, সেটা হয়তো কিছুটা বৃদ্ধি পাবে। সম্মেলনে জঙ্গিবাদ মোকাবেলা ও 2041 সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে বেশ কিছু ঘোষণা আসার ইঙ্গিত দিলেন তারা। জঙ্গিবাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, আমরা জঙ্গিকে কখনো প্রশ্রয় দেয়নি। এবারে সম্মেলনের একটা স্লোগান থাকবে, সেটাও কিন্তু জঙ্গি কেন্দ্রিকই থাকবে। দেশের জন্য যোগ্য নেতৃত্ব গড়তে আওয়ামী লীগ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী উল্লেখ করে এবারের কাউন্সিলেও তারই প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের নেতারা। আওয়ামী লীগ তো সবটাই গণতান্ত্রিক পদ্ধতিতে করে। কাউন্সিলে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য অনেক পদে ঘোষণা করা হয়, কখনো কখনো হয়তো 1-2 দিন দেরি হয়।
আওয়ামী লীগ তো অনির্দিষ্টকালের জন্য বেগম খালেদা জিয়ার মতো অ্যাপয়েন্টমেন্ট কিছু করে টোরে না। কাউন্সিলের প্রতিনিধিরা বিভিন্ন জেলা পর্যায় থেকে প্রতিনিধি হয়ে আসবে, তাদের ডিসিশন কি গণতান্ত্রিক না? সারা দেশের নেতাকর্মী সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন নেতারা। এর চেয়ে বড় গণতন্ত্রটা কি? হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাউন্সিল অনুষ্ঠানের 6 মাস পরও এখনো গুছিয়ে উঠতে পারেনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্ব সংকট ও আদর্শিক ভ্রান্তি, এই 3 কারণে আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে পারছে না দলটি। তবে শীর্ষ নেতারা এর সঙ্গে ভিন্ন মত পোষণ করে অভিযোগ করেছেন, দমন-পীড়নের কারণেই আন্দোলনে নামতে পারছে না বিএনপি। সময় মতো দল ঠিকই জেগে উঠবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 5 জানুয়ারির নির্বাচনের আগে ও পরে কয়েক দফা সরকার বিরোধী আন্দোলনে নেমেও দাবি আদায়ে ব্যর্থ হয় বিএনপি। এরপর নানাবিধ চাপে অত্যন্ত নাজুক অবস্থায় পড়ে দলটি। এ অবস্থায় সাংগঠনিক শক্তি জোরদারের পাশাপাশি সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে গত 19 মার্চ কাউন্সিল অনুষ্ঠান করে বিএনপি। এরপর প্রায় 4.5 মাস সময় নিয়ে 4 ধাপে দলের 502 সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়। এই কমিটি নেতাকর্মীদের উজ্জীবিত করে ঈদুল আজহার পরে আন্দোলনে নামবে, এমনটাই আভাস দিয়ে আসছিলেন দলের নেতারা। কিন্তু ঈদের পর সেই আভাসের প্রতিধ্বনিও মিলছে না নেতাদের কণ্ঠে। পুলিশ বাহিনীর ব্যাপক দলীয়করণের ফলে তারা রাজপথে নামলেই যেভাবে গুলি চালায়, অতীতে এ ধরনের দমন পীড়ন নির্যাতন বাংলাদেশে মানুষ কখনো দেখেনি। এই পরিস্থিতিতে বিএনপির মাঠে থাকাই খুবই মুশকিল। এই মুহূর্তে রাজপথের আন্দোলনে না থাকলেও সময় মতো বিএনপি ঠিকই জেগে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করলেন দলের এই নেতা। প্রতি মুহূর্তে আন্দোলন করলে সে আন্দোলনের শব্দটা জনগণের কাছে একটু ফেকি হয়ে যায়। এখানে হতাশারও কিছু নাই, সময়টা কতক্ষণ সেটা নির্ধারণ করে না বলতে পারলাম, কিন্তু জনগণ কখনো কোন সরকারের কাছে পরাজিত হয় নাই, অতীত হয়নি, ভবিষ্যতে হবে। তবে বিএনপির বর্তমান অবস্থার জন্য পারিপার্শ্বিক চাপের চেয়ে নেতৃত্ব সংকটকেই বেশি দায়ী করছেন এই ইতিহাসবিদ। বিএনপির আদর্শিক সমস্যা আছে, সাংগঠনিক সমস্যা আছে, নেতৃত্বের সমস্যা আছে। কারণ খালেদা জিয়ার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তিনি কতটুকু নেতৃত্ব দিচ্ছেন, আর লন্ডনে বসে অভিযুক্ত তারেক রহমান কতটুকু নেতৃত্ব দিতে পারছেন ফোনে বা দূর নির্দেশের মাধ্যমে, সেটাও প্রশ্নবিদ্ধ। দলকে শক্তিশালী করতে নেতৃত্ব বাছাই ও দায়িত্ব বন্টন প্রক্রিয়া আরো গ্রহণযোগ্য করার তাগিদ দিলেন তিনি। কমিটি গঠন এবং তা নিয়ে যে শোরগোল, তাই প্রমাণ করে বিএনপি ভেতর থেকে কতটা দুর্বল হয়ে পড়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধানে প্রতিবেশী দেশটির নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার স্থানীয় সময়ে বিকেলে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে শরণার্থী বিষয়ক সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ 3 দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। এ সময় শরণার্থীদের মানবিক জীবন ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সদর দপ্তর থেকে আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলু জানাচ্ছেন বিস্তারিত। প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক লিডার সামিটে প্রায় 15 মিনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্যে শরণার্থীদের বিষয়টি মানবিক বিবেচনায় বিবেচনা করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীদের দুঃখ দুর্দশার সাথে তিনিও একাত্ম। In 1975, 15th August, my sister and myself become refugee because my father was president. Bangabandhu Sheikh Mujibur Rahman was the president of Bangladesh, was assassinated along with my mother. My 3 brothers, younger one was only 10 years old. My uncle, and including 18 members of my family, was assassinated. For 6 years, we have to take shelter. We become refugee. After 21 years, I become Prime Minister of Bangladesh. I understand the sorrow and pain of those who become refugee. I urge our other international partners to remain engaged to solve this problem so that these people can go back to their country.
প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে তিনি ইতিমধ্যেই মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে আলোচনা করেছেন। We took forward to working with the new Myanmar leadership to find lasting solution to this issue. I am already in touch with Aung San Suu Kyi. প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীরা যেন তাদের স্ব দেশে সসম্মানে ফিরে যেতে পারে সেই জন্য বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে উদ্ভাবনী চিন্তা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশগুলো নিজস্ব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বৃহত্তর সমঝোতা থেকে সুযোগ কাজে লাগাতে হবে। মঙ্গলবার সকালে জাতিসংঘে অনুষ্ঠিত সাউথ সাউথ কোঅপারেশনের এক সেমিনারে প্রধানমন্ত্রী একথা বলেন। এছাড়াও নারী নেতৃত্ব ও উগ্রপন্থার ওপর এক বৈঠকে শেখ হাসিনা নারীর উন্নয়নে নেওয়া বাংলাদেশের পদক্ষেপগুলো তুলে ধরেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসরুর পাঠানো তথ্য ও টিএম মামুনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। উন্নত বিশ্বের বাইরে দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলোকে নিয়েই প্রতিষ্ঠা জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশনের। প্রতি বছরের মতো এবারও জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হয়েছে এবারের সভা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:30টায় জাতিসংঘ সদর দফতরে সাউথ সাউথ অ্যান্ড ট্রাইঅ্যাঙ্গুলার কোঅপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন শীর্ষক এবারের বৈঠকের আয়োজক ছিল বাংলাদেশ। এতে অংশ নেয় দক্ষিণের উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দ। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি দেশের উদ্ভাবনী চিন্তা বিনিময় সবার জন্যই উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে। We propose to establish a South-South network of public organizations to develop a broader understanding and exchange of public sector innovations among the Global South. অন্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। It would also facilitate generating ideas, sharing experiences, and learning from each other. I urge my friends from the South to positively consider this proposal. ওই বৈঠকেই বাংলাদেশে সরকার ও জনগণের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ এবং উন্নয়ন কৌশল তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। Implementing this vision of simplifying services, digitizing services. Although the overall goal was to digitize government services, the real goal was to provide benefit. How do we provide benefit to the citizens with these services? এরপর নরওয়ের প্রধানমন্ত্রীর আয়োজনে নারী নেতৃত্ব এবং উগ্রবাদের ওপর আয়োজিত বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। এ সময় নারীর উপর সহিংসতা ও উগ্রপন্থার বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা ব্যক্ত করেন তিনি। এর আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার আগে হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়াতে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জং ইয়ং কিম। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দুপুরের সময় আরো থাকছে। রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে বাস ঢুকে দম্পতির মৃত্যু। এবারের ঈদে 193টি সড়ক দুর্ঘটনায় নিহত 248 জন, আহত 1000-এরও বেশি। ছেলের দেহে আগুনে পোড়া হতভাগ্য বাবা অবশেষে মারা গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মোটরসাইকেল কিনে না দেয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ফরিদপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। 6 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মারা যান বাবা রফিকুল হুদা। মনোচিকিৎসকরা বলছেন, অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতায় বাড়ছে একাকিত্ব। এতে করে সমাজে অসুস্থ মানসিকতার বিস্তার ঘটছে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছেলের নতুন মডেলের মোটরসাইকেলের আবদার পূরণ না করায় কাল হলো। স্বজনরা জানান, কিছুদিন আগেই 5 লাখ টাকা দিয়ে রফিকুল হুদা একমাত্র সন্তান মুগ্ধকে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাবার কাছে আবারও মোটরসাইকেলের দাবি করেন মুগ্ধ। না দেয়ায় সন্তানের ছুড়ে দেয়া আগুনে পুড়তে হলো বাবাকে। ছেলেটা বহুদিন ধরে বলতেছিল যে আমার একটা মোটরসাইকেল কিনে দাও, তো দিচ্ছিল না। পেট্রোল ছিল বোতলে, পেট্রোল ঢেলে আগুন ধরে দিচ্ছে। মানসিক সমস্যা অনেক আগে থেকেই, ছোটবেলার থেকেই, সাইকোলজিক্যাল প্রবলেম আছে।
শরীরের 95% পুড়ে যাওয়ায় বাঁচার আশা আগেই ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। তবুও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিল তার। 6 দিন চিকিৎসা শেষে মৃত্যুর করে ঢলে পড়েন তিনি। 95% বার্ন একটা রোগীর মানে এটা সিভিয়ার টাইপের বার্ন, এটা এই এত পার্সেন্ট বার্ন সাধারণত নর্মালি বাঁচে না। বার্ন প্রোটোকল যতটুকু আছে আমরা তাকে সেইভাবে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এবং তাকে আইসিইউতে রেখেই ট্রিটমেন্ট দিয়েছে এবং লাস্ট পর্যন্ত তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আসলে আমরা তো তাকে বাঁচাতে পারিনি আর কি। অসুস্থ মানসিকতা কোন পর্যায়ে পৌঁছালে সামান্য আবদার পূরণ না করায় সন্তান তার বাবাকে পুড়িয়ে মারতে পারে? মনোচিকিৎসকরা বলছেন অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা সন্তানদের একাকিত্বে ঠেলে দেয়। হিরোকে ওরকম একটা নেগেটিভ রোলের ভিতর দিয়ে দেখায়, তখন কি ছোট মনে যে ওরা বড় হচ্ছে নিজেদেরকে হিরো ভাবতে খুব পছন্দ করে, এটা তার বয়সের কারণে। হিরো খারাপ দিক মন্দ দিক কোনো দিক সে চিন্তা করে না, সে হিরো। এখন যেহেতু সে বাবার কাছে কোনো কিছু ডিমান্ড করেছেন এবং বাবা ওটা মানা করে দিয়েছে, সে কিন্তু আর কোনো পারিপার্শ্বিক অবস্থা, নিজের অবস্থান, পরিবারের অবস্থান, বাবার যে লিমিটেশন অথবা পারিবারিকগতভাবে যে লিমিটেশন, সামাজিক যে লিমিটেশন, সে কিচ্ছু চিন্তা করেনি। ওর টার্গেট হচ্ছে আমাকে পেতেই হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারিবারিক ও সামাজিক বন্ধনের জোর তাগিদ দিলেন মনোরোগ বিশেষজ্ঞরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় 2 জনের লাশ এবং 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, আপনি শুনতে পাচ্ছেন? সঞ্জনা, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে। বেলা 11টার সময় একটি যাত্রীবাহী লঞ্চ, ছোট ট্রলার ডুবে গেছে এমনটাই আমাদেরকে বলা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে বরিশালের বানারীপাড়া উপজেলা থেকে এই লঞ্চটি, এই ছোট ট্রলারটি কিন্তু যাত্রা করার কিছুক্ষণ পরে কিন্তু যে জায়গাটা থেকে বানারীপাড়া থেকে যাত্রা করার পর কিছুক্ষণ পর চলে আসার পর 11:30 থেকে 11:30 দিকে এটি বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি এলাকায় ডুবে যায়। তো আমরা কেবলই এখানে এসে পৌঁছেছি। আমাদেরকে যেটা বলা হয়েছে, স্থানীয় লোকজন যেটা জানিয়েছেন, সেটা হচ্ছে যে এই লঞ্চটিতে যে এই ট্রলারটিতে কত যাত্রী ছিল সেটা সুনির্দিষ্টভাবে কিন্তু বলা যাচ্ছে না। আমরা যেটা তাৎক্ষণিকভাবে যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যে 50 থেকে 60 জনের মতো যাত্রী থাকলেও থাকতে পারে, তবে সুনির্দিষ্ট কোনো তথ্য কেউ আমাদেরকে জানাতে পারেনি। আমরা প্রাথমিকভাবে বরিশালের বানারীপাড়া উপজেলার একজন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কিসলু, ওনাকে আমরা সাথে পেয়েছি। ওনার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে কি পরিমাণ যাত্রী ছিল সেটা আমরা এখনই জানার চেষ্টা করব এবং কিভাবে ঘটনাটি ঘটেছিল সেটা আমরা জানার চেষ্টা করতেছি। কিসলু, আমাদেরকে যদি আপনি একটু জানান, আপনি তো উপজেলা ভাইস চেয়ারম্যান, কি ঘটনা ঘটেছিল আপনি আমাদেরকে একটু তাৎক্ষণিকভাবে যদি জানান। আমি যতটুকু জানি এটা একটি যাত্রীবাহী ট্রলার। এই যাত্রীবাহী ট্রলারটি যখন এই ঘাটে ভিড়তে যাচ্ছিল তখন এটি নদী ভাঙ্গল কবলিত এলাকা। এই নদী ভাঙ্গলের একটি বড় ধরনের একটি পোর্শন এই ট্রলারটির উপরে যখন ভেঙে আঘাত করে, মূলত এই কারণেই এই ট্রলারটি বিধ্বস্ত হয়। এটি কোনো তুফান কিংবা নদীর কোনো আগ্রাসী বিষয় এখানে নাই। আমাদের এই এলাকাটি অত্যন্ত নদী ভাঙ্গল এলাকা। প্রতিনিয়ত কিছু আমাদেরকে একটু যদি জানান যে সেটি কি লঞ্চ ছিল না ট্রলার ছিল এবং কত যাত্রী ছিল, কোথা থেকে কিভাবে কি হলো, একটু বিস্তারিত জানান। এটিকে আসলে একটি ট্রলার বলা চলে, ছাউনিওয়ালা ট্রলার। এটি সাধারণত আমাদের ছোট ছোট রুটে বানুরীপাড়া থেকে হারতা, বানুরীপাড়া উজিরপুর, বানুরীপাড়া বিশারকান্দি, এই সকল ছোট ছোট আভ্যন্তরীণ রুটে এগুলো চলাচল করে সাধারণত। এতে সাধারণত 200 যাত্রী থাকার সম্ভাবনা আছে আনুমানিক। আমার ধারণা 50 থেকে 60 জন লোক নিখোঁজ এখন পর্যন্ত আছে। আচ্ছা, যেমনটি শুনছিলেন, আমাদেরকে বরিশালের বানারীপাড়া উপজেলার একজন ভাইস চেয়ারম্যান তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি আমাদের যেটা জানাবার চেষ্টা করতেছিলেন সেটা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে যে কত লোক ছিল এই লঞ্চের মধ্যে, সেটা এই লঞ্চ বা ট্রলারটিতে কত যাত্রী ছিল এটা তাৎক্ষণিকভাবে কেউ আসলে বলতে পারছেন না। এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে বরিশালের জেলা প্রশাসকের সাথে, তিনি যেটা আমাদেরকে বলেছেন যে তিনি ঘটনাস্থলে রওনা করেছেন। তার কাছ থেকে আমরা একটা জিনিস নিশ্চিত হয়েছি, সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে তার যেটা ধারণা সেটা হচ্ছে 50 থেকে 60 জনের মতো যাত্রী ছিল। 2টি লাশ এখন
পর্যন্ত পাওয়া গেছে। এই ছিল আমার কাছে মোটামুটি বরিশালের সন্ধানে লঞ্চ নৌযান ডুবির সর্বশেষ খবর। আমরা এখন ফিরবি স্টুডিওতে, পরবর্তীতে আমরা এর আপডেট জানাবো। দর্শক, বরিশালের বানেরীপাড়া থেকে ট্রলার ডুবির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ফেরদাউস সোহাগ। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীর পুরান ঢাকায় ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের দায়ে মেডিনোভা, পপুলার ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে 18 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে স্বাস্থ্য অধিদপ্তর ও র্যাব পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে যৌথ অভিযান চালায়। মডার্ন, পপুলার ও মেডিনোভা ডায়াগনস্টিকে অভিযান চালানো হয়। ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে মেডিনোভা ডায়াগনস্টিককে 8 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন রিপোর্ট তৈরির আগেই তাতে ডায়াগনস্টিকের চিকিৎসকের স্বাক্ষর পাওয়া গেছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করায় মডার্ন ডায়াগনস্টিককে 4 লাখ টাকা জরিমানা, অনাদায় ম্যানেজার ও টেকনিশিয়ানকে 3 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পপুলারকে 6 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির মান, ঔষধের ও কেমিক্যালের মেয়াদ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়। মডার্ন ডায়াগনস্টিক এবং পপুলার ডায়াগনস্টিক আমরা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট পেয়েছি। আরেকটি হচ্ছে আপনার এখানে যে মেডিনোভা মেডিকেল সার্ভিস রয়েছে, এখানে দেখলাম যে প্রায় 50টির মতো ব্যাংক রিপোর্ট, মানে কোনো টেস্ট করা ছাড়াই আপনার হচ্ছে একজন ডক্টর সাইন করেছেন। তো এই সমস্ত কারণে এখানে মডার্ন ডায়াগনস্টিককে 4 লক্ষ টাকা, পপুলার ডায়াগনস্টিককে 6 লক্ষ টাকা এবং মেডিনোভা মেডিকেল সার্ভিসকে 8 লক্ষ টাকা জরিমানার আদেশ করা হয়েছে। গত বছর বাংলাদেশিদের জন্য ব্রিটিশ ভিসা প্রক্রিয়া নয়াদিল্লিতে স্থানান্তরের পর এবার ব্রিটিশ হাই কমিশনের সিলেট কনসুলেট বন্ধ করা হচ্ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট প্রবাসীরা। এই অবস্থায় কনসুলেটের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বর্তমানে যুক্তরাজ্যে প্রায় 10 লাখ বাংলাদেশি বসবাস করছেন, যার 90% সিলেট অঞ্চলের অধিবাসী। আর ব্রিটিশ ভিসা প্রত্যাশীদের মধ্যে 90% সিলেটবাসী। তাদের সুবিধার্থে 2001 সালে সিলেটে ব্রিটিশ হাই কমিশনের কনসুলেট অফিস খোলা হয়। এই অফিসের মাধ্যমে ব্রিটিশ পাসপোর্ট, ভিসা আবেদন, অবসর ভাতা সহ নানা কার্যক্রম শুরু করা হয়। ব্রিটিশ ছেলে মেয়েদেরকে অনেক সময় জোর করে বিয়ে দেওয়া হতো। এইসব ব্যাপারে সমাধান সহায়তা এই অফিস থেকে করা হতো। ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশনগুলো এখানে রিসিভ করা হতো, এখান থেকেই পাসপোর্ট ডেলিভারি দেওয়া হতো। গত বছর ব্রিটিশ ভিসার প্রক্রিয়া দিল্লিতে স্থানান্তরের পর এবার সিলেটের কনসুলেট অফিসটিও বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অফিসে কেউ থাকে না, এটা কবে থেকে বন্ধ করে দিবে? এই অফিসের কার্যক্রম বন্ধে সিলেটের প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। এই অবস্থায় অফিসের কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন তারা। এর প্রতিক্রিয়া এমন হতে পারে যে হতাশায় তারা নিমজ্জিত হবেন। তারা হয়তো তাদের আস্থার জায়গাটি যখন চলে গেল, তারা দেশে আসা যাওয়া বন্ধ করতে পারেন। ইমিগ্রেশন বা পাসপোর্ট, কনসুলার, পাসপোর্ট রিনিউয়াল, পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এই সমস্ত কার্যক্রম চালু থাকার জোর দাবি আমি জানাইতেছি। বাংলাদেশ ওভারসিজ সেন্টারের পরিসংখ্যানে দেখা গেছে 10,000 ব্রিটিশ অবসর ভাতাভোগী সিলেটে বসবাস করছেন। আর গড়ে 8 থেকে 10,000 ব্রিটিশ পাসপোর্টধারী সিলেটি বিভিন্ন কাজে দেশে অবস্থান করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রাজশাহীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতবাড়ির ওপর উঠে ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাত 3টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কেয়া পরিবহনের একটি নাইট কোচ রাজশাহীর বহরমপুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। বাসটি কুড়েঘরের ওপর উঠে গেলে বাসের চাপায় পিষ্ট হয়ে মারা যান বশির আহমেদ ও তার স্ত্রী রাশেদা বেগম। এ সময় সড়কের পাশে থাকা ট্রাফিক সিগন্যাল, খুঁটি ও রেলগেটের গার্ডরুমটিও ভেঙে যায়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটির সময় বাস যাত্রী সহ অন্তত 15 জন আহত হন। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক ও তার সহযোগী পলাতক আছে। আমরা 3 জন মুখামুখি ছিলাম, তো ওর কাছে যখন লাগাইছে কাঁচটা, তখন আমার মাথায় এসে লেগেছে। মাথায় লাগা যে রডটা ছিল, এই রড এসে আমার মাথাতে এইখানে আঘাত লেগেছে জোরে। ওই বাড়ির পাশে 2 জন মারা গেছে। মনে হয় ও বুঝতে পারেনি যে এখানে একটু টার্নিং আছে।
এদিকে ঈদুল আজহায় দেশে সড়ক, রেল ও নৌপথে 210টি দুর্ঘটনায় 265 জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল 193টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 248 জন ও আহত হয়েছেন 1056 জন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব প্রতিবেদন তুলে ধরেন। সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল দাবি করে প্রতি বছর ঈদ কেন্দ্রিক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এক্ষেত্রে সরকারের বিচার ব্যবস্থার ত্রুটি এবং সমন্বয়হীনতাকে দায়ী করেন বক্তারা। পাশাপাশি গাড়ি চালকদের দক্ষ প্রশিক্ষণের তাগিদ দেন তারা। সরকার যদি বিষয়টাকে শুধুমাত্র মন্ত্রী মহোদয় নিজে দায় নিয়ে এর মধ্য দিয়ে এটাকে কবর রচনা করতে চায়, এটা কিন্তু শেষ হবে না। আমরা মনে করি এটার জন্য সুনির্দিষ্ট যারা দায়ী, এই সমস্ত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমাদের একজন মাননীয় মন্ত্রী বলেছিলেন, কেউ যদি ছাগল, গরু ইত্যাদি চিনতে পারে তাহলে তাকেই আর কি ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেতে পারে। হ্যাঁ, উনি সঠিক কথাই বলেছেন। শুধু সাইন দেখলে তো হবে না, একটা মানসিক ক্যাপাসিটি থাকতে হবে। আমাদের দেশেও অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট কলেজ যেগুলি আছে সেইখানে ড্রাইভিং শেখানোর ব্যবস্থা করা দরকার। গ্রামে কর্মসংস্থান, শিক্ষা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে লোকজনের শহরমুখী হওয়ার প্রবণতা কমবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চতুর্থ নগর সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, অধিক জনসংখ্যার কারণে আদর্শ নগর গড়ে তোলা বেশ কষ্টকর। Per square kilometer 120,481 people যারা কথা বলেন ওই শহরগুলো থেকে, তারা ঢাকা আসেন, দেখেন, বোঝেন যে ঢাকা শহর বা বাংলাদেশ কত কঠিন চালাতে। আমাদের সুযোগ সুবিধা গ্রামে দিতে হবে, গ্রামে দিলেই তারা এদিকে কম আসবে। এডুকেশন সিস্টেম যেটা আছে এটা কিন্তু গ্রামে থেকে শহরে অনেক বেটার। দুপুরের সময় আরো থাকছে। পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রে কংগ্রেসে বিল উত্থাপন। কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত 11। সাংগঠনিক গোপনীয়তা বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফাঁকি দেয়া কিংবা গণমাধ্যমের নাম প্রকাশ হয়ে যাওয়া সহ কয়েকটি কারণে নব্য জেএমবি নিজেদের শীর্ষ নেতৃত্বে কয়েক মাস পরপরই পরিবর্তন আনে। সময় সংবাদকে একথা জানিয়েছেন কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা। তারা বলছেন, এরই মধ্যে মারজান ও রাজীব গান্ধী সহ 5 শীর্ষ নেতার নাম পরিচয় তারা জেনেছেন। এদের গ্রেপ্তার করতে পারলেই অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে নব্য জেএমবি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান ও শোলাকিয়া হামলার পর ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশের 4টি অভিযানে নব্য জেএমবির মোট 16 জন নিহত হয়। এদের মধ্যে তামিম চৌধুরী সহ কমপক্ষে 7 জন শীর্ষ পর্যায়ের নেতা বলে দাবি পুলিশের। পুলিশ বলছে, এখন পর্যন্ত আরো 5 জন দুর্ধর্ষ জঙ্গিকে আইনের আওতায় আনা যায়নি। এদের মধ্যে রয়েছে নব্য জেএমবির কমান্ডার মারজান, প্রশিক্ষণের সমন্বয়ে থাকা রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে জাহাঙ্গীর, বাশারুজ্জামান ওরফে চকলেট এবং রিপন ও খালিদ। 5 জনের মধ্যে রিপন ও খালিদ ভারতে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের। পুলিশ বলছে, গুলশান হামলার আগে 3 দফায় মোট 50,30,000 টাকা আসে। দেশে এ টাকা গ্রহণ করে বাশারুজ্জামান ওরফে চকলেট। মোস্ট ওয়ান্টেড তালিকাটা বেসিক্যালি একটা ডাইনামিক তালিকা। প্রতি 3 মাস অন্তরই আমরা পরিবর্তন করি এবং সাইক্লিক ভাবে লিডারশিপটা তারা চেঞ্জ করে। ইসলাম মারজান, যার একটা বড় ভূমিকা ছিল, মোহাম্মদ বাশারুজ্জামান নামে আরো একজন, যার যে ওদের সংগঠনের চকলেট নামে পরিচিত, তারও একটা বড় ভূমিকা এই গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় রয়েছে। টপ লেভেলের অধিকাংশ সদস্যই গত 1 বছরে কোনো না কোনো ভাবে আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, গুলশান হামলার নেপথ্যে থাকা পলাতক মারজান নব্য জেএমবির অপারেশনাল কমান্ডার। রাজীব গান্ধী কাজ করছে উত্তরাঞ্চলের প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে। গুলশান হামলায় 2 জন এবং শোলাকিয়া হামলায় 1 জন কর্মী সরবরাহ করেছে সে। বাশারুজ্জামান আইটি বিশেষজ্ঞ এবং রিপন ও খালিদ কাজ করছে সংগঠক হিসেবে। রাজীব গান্ধী নামে একজনের নাম, সেও আসলে এই গুলশান এর ঘটনায় এবং শোলাকিয়ার ঘটনায় 3 জন টেরোরিস্ট সে নিজে সরবরাহ করেছে, প্রশিক্ষণ সে আগেই দিয়েছিল। কাউন্টার টেরোরিজম কর্মকর্তা বলছেন, নব্য জেএমবির মোট লোকবল সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন তারা। সে অনুযায়ী চলছে তাদের নিষ্ক্রিয় করার চেষ্টা। তাদের মেম্বার্স
তাদের আক্রমণ ভাগের লোকজন, তাদের নেতৃত্ব, তাদের উইপেন্স আর্মস সেটা 1/10 মতো এখন আছে। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে পশু কিনতে এসে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন মাংস ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ইজারাদার লোকজন দিয়ে খাজনার নামে চাঁদাবাজি করছেন। তবে হাটের পরিচালক সব অভিযোগ অস্বীকার করে বলছেন, মাংস ব্যবসায়ীরাই প্রতিনিয়ত তাদের খাজনা ফাঁকি দিয়ে লোকসানে ফেলার চেষ্টা করে। এসব কারণে উভয় পক্ষেই রয়েছে মারমুখী অবস্থান। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বাবার পেশায় ধরেছেন রনি। গাবতলী হাটে পশু কিনে মোহাম্মদপুর কৃষি মার্কেটে বিক্রি করা তার পারিবারিক ব্যবসা। মাংসের দোকানটি লাইসেন্স করা তার বাবার নামে। নিজের নামে কেন লাইসেন্স নেই, এই অভিযোগ তুলে হাট কর্তৃপক্ষ তার কাছ থেকে পশু প্রতি বাড়তি খাজনা আদায় করে সারা বছরই। তাদেরকে যদি আমরা কোনোভাবে কমপ্লেন দেই, তারা মানে পশুদের মতো আমাদের সাথে ব্যবহার করছে। তোরা নিলে নেল, আর আমার হাটের থেকে বেরো। আমরা যদি কমে আনতে পারবো তো জনগণ কমে পাবে। যদিও মাংস ব্যবসায়ীদের অভিযোগ, লাইসেন্স তদারকির কোনো এখতিয়ার নেই ইজারাদারের। ইজারার শর্তেও সে কথা উল্লেখ নেই। নিয়ম অনুযায়ী মাংস ব্যবসায়ীদের জন্য নির্ধারিত খাজনা গরু প্রতি 50, মহিষ 70 এবং খাসি 15 টাকা। কিন্তু এসব নিয়মের কোনো তোয়াক্কা নেই গাবতলী হাটে। 300 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত উনি খাজনা আদায় করেন, যার কাছে যেমন ইচ্ছা। অনিয়ম বন্ধে হাইকোর্টে রিট করেছেন মাংস ব্যবসায়ীরা। বাড়তি খাজনা আদায়কে অবৈধ ঘোষণা করে রুলও জারি করেছেন হাইকোর্ট। হয়রানি বন্ধে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের বেশ কয়েকটি দফতরে বহুবার লিখিত অভিযোগ করেও লাভ হয়নি। 5টা 2150 টাকা। ভাই আমার যদি জিজ্ঞাসা না, ওদিকে 5টা গরু হওয়া 250 টাকা। আমাকে তো এগুলো জিজ্ঞাসা না, অফিসে তবে এসব অভিযোগ অস্বীকার করে হাট কর্তৃপক্ষের দাবি, লাইসেন্স দেখবার দায়িত্ব তাদেরই। আমরা দেখবো, হ্যাঁ আমরা দেখবো না, আর যে আসবে তারা 50 টাকা করে দিয়ে দিব। কিন্তু আমাদের হাটের এত কোটি টাকা দিয়ে হাট নেওয়ার কোনো থাকে না। লাইসেন্স এবং দোকান এই দুইটা যদি ঠিক থাকে তাহলে ওনারা ওই 50 টাকা রেটে পাবে। ওনারা কি করে, ওই সেটা লাইসেন্স অনেকের নাই, অনেকের দোকান নাই, গরু এখান থেকে কিনে নিয়ে যেয়ে বিয়ে বাড়িতে দিয়ে দেয়। এসব কারণে মার মুখী অবস্থানে উভয় পক্ষই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার পলাশবাড়িতে বসেছে রংপুর বিভাগের সবচেয়ে বড় চামড়ার হাট। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন পশুর চামড়া নিয়ে ক্রেতার জন্য হাটে অপেক্ষা করছেন। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার পলাশবাড়ির এই চামড়ার হাটটি কিন্তু উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটি চামড়ার হাট হিসেবে পরিচিত। এই হাটে এখন পর্যন্ত অসংখ্য চামড়া এসেছে। চামড়া বিক্রেতারা বলছেন যে তারা মূলত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই চামড়াগুলো সংগ্রহ করেছেন। প্রতিযোগিতা করে চামড়া কিনতে যাওয়ার কারণে আসলে কিছুটা বেশি দামে তাদেরকে চামড়াটা কিনতে হয়েছে। 25 টাকা দরে লবণ কেনা এবং এই চামড়ার যে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, তারপরে বাজার পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত এক একটি বড় চামড়ার দাম পড়েছে প্রায় 1800 টাকা পর্যন্ত। আর যে দু একজন পাইকার এই হাটে এসেছেন তারা এই চামড়াগুলোর দাম করছেন 1300 থেকে 1400 টাকা। অর্থাৎ একটি বড় চামড়ায় লস হচ্ছে প্রায় 400 টাকা করে। যে দাম বলতেছে তাতে আমাদের লস, অনেক লস। মানে চামড়া প্রতি প্রায় 200 টাকা, 250 টাকা, 300 টাকা নাই। দামে কিনছি আমরা বেশি দামে, এখন চামড়া তো লস হচ্ছে, টাকা ওঠে না। চামড়া বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন, যদি এইবার এইভাবে এই লোকসান তারা করেন, আগামী দিনে তারা চামড়ার ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবেন। কারণ মূলত দাদনের উপর টাকা নিয়ে, সুদের উপরে টাকা নিয়ে তারা এই চামড়ার ব্যবসাটা করে থাকেন। পচা জিনিস কিনে টাকা দিয়ে কিনে যদি লস হয় তো ব্যবসা বাদ দিয়ে দেবো। এখন দাম না থাকায় লস হয়ে যাচ্ছে, লসে তো বিক্রি করা যাবে না। পলাশবাড়ির চামড়ার হাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গ্রাহকদের অজান্তেই তাদের নামে লাখ লাখ টাকার ঋণ উত্তোলন করা হয়েছে। ঋণ পরিশোধের জন্য ব্যাংকে নোটিশ পাওয়ার পর ঘটনাটি ফাঁস হলে চরম দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা। এই ঘটনায় গ্রাহকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী সোনালী ব্যাংকে। ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আশ্বাস দিয়েছেন, ঘটনাটি ছোট, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম।
ঋণের টাকা পরিশোধের জন্য সম্প্রতি গ্রাহকদের নোটিশ দেয় গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনালী ব্যাংক ভরতখালী শাখা। নোটিশ পাওয়ার পর গ্রাহকরা জানতে পারেন তাদের শিক্ষা, সোনালী ও মেডিকেল সঞ্চয় স্কিম, ইডিএস, এসডিএস ও এমডিএস এর বিপরীতে বিভিন্ন অঙ্কে ঋণ উত্তোলন করা হয়েছে। এ সম্পর্কে তারা কেউ কিছুই জানেন না। আমি এখান থেকে লোন করি নাই, আমার অ্যাকাউন্ট থেকে এসডিএস থেকে লোন কিভাবে করলো? আমার অ্যাকাউন্ট থেকে জালিয়াতি ভাবে টাকা উত্তোলন করছে। যেহেতু আমি টাকা নেইনি, যারা জালিয়াতি করছে তারাই ব্যাংক পরিশোধ করবে। সোনালী ব্যাংক একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে যদি আমরা টাকা রাখতে কোনো ভয় পাইছি না, রাখবো কোথায়? ম্যানেজার সাহেব সে নাই, সে আমাদেরকে রেখে পলাতক। আমরা এই টাকা পয়সা কোথায় রাখছে? সে জালিয়াতি করছে আমাদের সাথে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ঘটনা জানার পর ব্যাংকের ম্যানেজারকে পাওয়া না গেলেও এই কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন। তাদের ডিপিসির অ্যাকাউন্টে লোন নেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ আমরা পাইছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেহেতু তারা অভিযোগ করছে। তদন্ত আসবে কর্মকর্তারা, তারা এসে জিনিসটা বের করবে আসলে কিভাবে। গাইবান্ধায় সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, ঘটনাটি ছোট, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সাবেক ব্যাংক কর্মকর্তা বলছেন, ব্যাংক কর্তৃপক্ষ জড়িত না থাকলে এমন অনিয়ম সম্ভব নয়। কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো সে মেইনটেইন করবে। সে মেইনটেইন না করে যদি তার নামে ভাওতাবাজি করে কোনো অ্যাকাউন্ট করে যদি টাকা নেওয়া হয়, তাহলে সেটা অন্যায়। ব্যাংকের লোকও জড়িত থাকতে পারে, অন্য লোকও জড়িত থাকতে পারে। তো ব্যাংকের লোক এখানে এর সঙ্গে ইনক্লুড আছে। আসলে কিন্তু ঘটনা ওইরকম না, ছোট্ট ঘটনা কিছু ঘটছে এটা নিশ্চিত। কিছু না কিছু না ঘটলে তো অন্য ব্রাঞ্চের কথাটা আসলো না। পাবলিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এইটা আপনাদের অ্যাসুরেন্স দিতে পারে। ব্যাংকটির ভরতখালী শাখা থেকে ঋণ উত্তোলনকারী গ্রাহকের সংখ্যা 268 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 5 শতাধিক মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজে নির্ঘুম রাত কাটাচ্ছেন কুমারপাড়ার প্রতিমা শিল্পীরা। এই অবস্থায় দুর্গা মায়ের আগমনী বার্তায় ভক্তদের মাঝে লেগেছে আনন্দের দোলা। অন্যদিকে প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়ার জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। আকাশে শরতের সাদা মেঘের ভেলা আর দিগন্ত জুড়ে কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের। দশভুজা দেবী দুর্গা মায়ের আগমনী বার্তায় ধরণী আজ পুলকিত। হিন্দু সম্প্রদায়ের এই বৃহৎ উৎসবকে কেন্দ্র করে সবার মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। কারুশিল্পীর পূজা মণ্ডপ তৈরির পাশাপাশি দুর্গা প্রতিমাকে শৈল্পিক রূপ দেওয়ার জন্য মনের মাধুরী দিয়ে নির্ঘুম কাজ করছেন কুমারপাড়ার প্রতিমা শিল্পীরা। আমরা এখন দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ডেট অনুযায়ী আমাদের প্রতিমা বুঝ দিতে হবে। রাতে দিনে পরিশ্রম করে কাজ করতেছি। মাতৃরূপে প্রকাশ দেবী দুর্গা মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সম্প্রদায়ের ভক্তরা। মা আসছে আমাদের এই দোড়াদামে, আমরা খুবই আনন্দিত এবং পুলকিত যে মাকে আমরা সবাই প্রতিবারে নিয়ে বরণ করে নিব। স্বামী সন্তান নিয়ে সবাই নিয়ে খুশি মতে দেখতে পারি মার এই আশীর্বাদ আমরা করি। বছরে একবার মা বাপের বাড়িতে আসে, এই উপলক্ষে আমরা খুব খুশি, খুব আনন্দিত মা যে আসবে। এবছর ব্রাহ্মণবাড়িয়ায় পূজা মণ্ডপের সংখ্যা আগের চেয়ে বাড়বে বলে আশা প্রকাশ করেন জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা। বিগত সময়ে 511টা পুজো হয়, এইবারও প্রস্তুতি চলছে। আশা করছি গতবার থেকে কমবে না, বরং কিছু কিছু পূজা বোধহয় বাড়তেও পারে। এদিকে দুর্গোৎসব উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পোশাকি পুলিশের বাইরেও আমাদের, আপনারা জানেন, সিভিলের ডিএসপি এবং আমাদের ডিবি টিম, তারাও সাদা পোশাকে কন্টিনিউয়াস আমাদের বিভিন্ন এলাকাকে মনিটরিং করে তাদের পেট্রোলিং এবং তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। সনাতন হিন্দু শাস্ত্র মতে দশভুজা দেবী দুর্গা এবছর ঘোড়ায় আগমন এবং ঘোড়ায় চড়েই গমন করবেন, আর এর ফলশ্রুতিতে ঝড় বৃষ্টিতে ছত্রভঙ্গ হবে বসুন্ধরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত পাক ভারত সম্পর্ক। ভারত নিয়ন্ত্রিত অংশে সন্দেহভাজন জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মঙ্গলবারও 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 10 বন্দুকধারী ও 1 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জাতিসংঘে কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করলেও আমলে নেননি বিশ্ব নেতারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তানকে সন্ত্রাসীদের ভূস্বর্গে পরিণত না করতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশটিকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন আইন প্রণেতারা বিল উত্থাপন করেছে। গত রোববার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উরি সেনাঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় 18 জওয়ানের মৃত্যুর ঘটনার দুদিন পেরোতে না পেরোতেই আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের সীমান্ত অঞ্চলে। অনুপ্রবেশের চেষ্টাকারী সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলিতে 10 বন্দুকধারী নিহত হয়। বন্দুকধারী গুলিতে প্রাণ হারান একজন সেনাও। দুটি আলাদা এলাকায় মঙ্গলবার এ বন্দুকযুদ্ধ হয়। এই ঘটনার পর লাইন অফ কন্ট্রোল বরাবর সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে ভারত। উরির সেনাঘাঁটিতে হামলার জেরে ইসলামাবাদ নয়াদিল্লি উত্তেজনা চরম আকার ধারণ করেছে। হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর 2 মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে কাশ্মীরবাসীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত 80 জন মানুষ প্রাণ হারিয়েছেন। দুদেশের এই উত্তেজনার রেশ চলছে জাতিসংঘেও। নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলন শুরুর আগে সংবাদ সম্মেলন থেকে এনডিটিভি সাংবাদিককে বের করে দেওয়ার নির্দেশ দেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দাবি করে বরাবরই বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছিল পাকিস্তান। তবে রোববারের হামলার পর সুবিধাজনক অবস্থানে এখন ভারত। উরির হামলার পর জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ভারতের পক্ষে অবস্থান নেয়। চীন সরাসরি পাকিস্তানকে আক্রমণ না করলেও সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পার্শ্ব বৈঠকে পাকিস্তানকে সন্ত্রাসীদের ভূস্বর্গে পরিণত না করতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও উরির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। বাংলাদেশ স্ট্রংলি কন্ডেমস টেররিজম। যাবতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বাংলাদেশ। ভারতের কাছে বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারতের এই কঠিন সময়ে পাশে থাকবে বাংলাদেশ। সীমান্ত সন্ত্রাস মোকাবেলায় দুদেশ একসঙ্গে কাজ করবে। এদিকে পাকিস্তানকে সন্ত্রাসীদের মদতদাতা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে আইন প্রণয়নে উদ্যোগ গ্রহণ করেছেন মার্কিন আইন প্রণেতারা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর শ্যামলীতে এক আলোচনা সভায় তিনি এই প্রতিশ্রুতির কথা জানান। সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। খেলা যাতে নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থা আমাদের যা যা করার, কারণ আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট এখানে বেশ কয়েকবার হয়েছে, আমরা সেইটা আমরা করতে পারবো। আমরা ব্যবস্থা অলরেডি নিয়েছি। এদিকে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। জেট এয়ারওয়েজের একটি বিমানে বিকেল 4:20 তাদের ঢাকায় পা রাখার কথা রয়েছে। বাংলাদেশ সফরকে সামনে রেখে ভারতে ক্যাম্প করেছে আফগানরা। 23 সেপ্টেম্বর ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে তারা। মিরপুরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে 25 সেপ্টেম্বর। এর আগে দুবার বাংলাদেশ সফরে এশিয়া কাপ খেলেছে আফগানিস্তান। 2014 সালে দু দলের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারালেও টি-20 এশিয়া কাপে টাইগারদের কাছে পাত্তা পায়নি আফগানরা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আসন্ন কাউন্সিলে বেশ কিছু চমক আসছে আওয়ামী লীগে। কাউন্সিলের পর আন্দোলনে না থাকলেও সময় মতো ঠিকই জেগে উঠবে বিএনপি, প্রত্যয় শীর্ষ নেতাদের। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলনে শেখ হাসিনা উদ্বাস্তুদের মানবিক জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান। সাংগঠনিক গোপনীয়তা রক্ষায় কয়েক মাস পরপরই নেতৃত্ব পরিবর্তন করছে নব্য জেএমবি। 5 শীর্ষ নেতাকে ধরলে নিয়ন্ত্রণে আসবে দলটি, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা মারা গেলেন ঢাকা মেডিকেলে। মোটরসাইকেল কিনে না দেয়াতেই ফরিদপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। এবং নামি দামি রোগ নির্ণয় কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ কেমিক্যালে তৈরি হচ্ছে ভুয়া মেডিকেল রিপোর্ট। পুরান ঢাকার মেডিনোভা, পপুলার ও মডার্ন ডায়াগনস্টিককে 18 লাখ টাকা জরিমানা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।